কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে কুশল। লাস্ট লেসনে আমরা টারশিয়ারি অ্যাক্টিভিটির অন্তর্গত ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা সিলেবাসের অন্তর্গত বাকি দুটোই বিষয় নিয়ে আলোচনা করব, ট্রেড এবং সার্ভিস। তো চলে এসে একবার টারশিয়ারি অ্যাক্টিভিটি কাকে বলে এই বিষয়টা আরেকবার জেনে নিই। মানুষ মূলত যে সমস্ত কাজের মাধ্যমে সমাজকে সেবা, সাহায্য এসব দান করে থাকে, সেই সমস্ত অর্থনৈতিক কাজকর্মকেই অ্যাকচুয়ালি তৃতীয় বা সেবা ক্ষেত্রের কার্যাবলী বলা হয়। কি? যেমন ধরো, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কোনো ভোগ্য পণ্য সেগুলোকে মানুষের সহজলভ্য করে তোলা, রেল, সড়ক, দূরাভাষ ইত্যাদির মাধ্যমে সহজে সংযোগ সাধন, হাসপাতাল, বিদ্যালয় ও অন্যান্য প্রাতিষ্ঠানিক যে পরিষেবাগুলো রয়েছে, ব্যাংকিং, বীমা, এই সমস্ত পরিষেবা, এগুলি সবই তৃতীয় ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। আমরা লাস্ট লেসনে যে দুটো আলোচনা করেছিলাম, দেখো, একটা হচ্ছে ট্রান্সপোর্ট, বিষয়টি আমরা আলোচনা করেছিলাম, পরিবহন। আজ আমরা আলোচনা করব ট্রেড অর্থাৎ বাণিজ্য, আর হচ্ছে সার্ভিস অর্থাৎ পরিষেবা। এছাড়া আরো বিভিন্ন ভাগে ভাগ করা যায়, কমিউনিকেশন, ট্যুরিজম। আমাদের সিলেবাসের মূল আলোচ্য বিষয় আছে ট্রেড এবং সার্ভিস। তো চলে এসো, এই ট্রেড কি, ট্রেড কাকে বলে? ট্রেড হলো মূলত বিভিন্ন পণ্যের ক্রয় বিক্রয়, আদান প্রদান বা বিনিময়, এই বিষয়টাকেই অ্যাকচুয়ালি বাণিজ্য বা ব্যবসা বা ইংরেজিতে ট্রেড বলা হয়। আসলে সহজ ভাষায় বলতে গেলে মূলত যে পদ্ধতির সাহায্যে, ধরে নাও উৎপাদনকারী ও ভোগকারী, যে উৎপাদন করছে এবং যে ভোগ করছে অর্থাৎ আমরা, এদের মধ্যে যোগসূত্র স্থাপন হয়, তাকে আমরা বলি বাণিজ্য। এদের মাধ্যমটা কি? এদের মাধ্যম হচ্ছে ব্যবসায়, অর্থাৎ যে ব্যক্তি উৎপাদনকারী ভোগকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাকে বলা হয় ব্যবসায়ী বা ট্রেডার। মানে ধরো, আমি বিস্কুট খাবো, আমি ভোগকারী, বিস্কুট ব্রিটানিয়া কোম্পানি বা ওরা অন্যান্য কোম্পানি তৈরি করছে, তারা উৎপাদনকারী, কিন্তু আমি সরাসরি তো কোম্পানির কাছে গিয়ে জিনিসটা ক্রয় করছি না, আমি যাচ্ছি কোনো একটা দোকানে, যে দোকানদার বিক্রি করছে সে হচ্ছে ব্যবসায়ী, অর্থাৎ সে উৎপাদনকারীর কাছ থেকে দ্রব্যটা সংগ্রহ করে আনছে এবং আমি ভোগকারী, আমাকে সে বিক্রয় করছে। তাহলে এই হচ্ছে ব্যবসায়ী। এর উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা যায়। দেখো, একটা হচ্ছে ইন্টারনাল ট্রেড, মানে হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড বা এক্সটার্নাল ট্রেড, মানে হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এই ইন্টারনাল ট্রেড, দেখো নামের মধ্যেই প্রায় উত্তরটা লুকিয়ে আছে, অর্থাৎ অভ্যন্তরীণ, অর্থাৎ দেশের অভ্যন্তরভাগে, দেশের রাজনৈতিক সীমারেখার অভ্যন্তরে বিভিন্ন রাজ্য বা বিভিন্ন প্রদেশের মধ্যে যখন পণ্যদ্রব্য বা সেবা কাজের আদান প্রদান চলে, তাকেই মূলত অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। অর্থাৎ এই বিষয়টি সম্পূর্ণ দেশের অভ্যন্তরভাগের মধ্যেই সীমাবদ্ধ, সেটা রাজ্যের মধ্যে হতে পারে, বিভিন্ন জেলার মধ্যে হতে পারে। আর এরপর আসছে ইন্টারন্যাশনাল, মানে এটি হচ্ছে আন্তর্জাতিক, অর্থাৎ দেশের রাজনৈতিক সীমারেখার বাইরে, অর্থাৎ দেশের রাজনৈতিক সীমারেখা ছাড়িয়ে যখন দূরবর্তী বিভিন্ন দেশের মধ্যে আমরা ওই একই পণ্যদ্রব্য বা সেবা কাজের আদান প্রদান বা আমদানি বা রপ্তানি করে থাকি, তাকে আমরা বলি আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ দেখো, বুঝতেই পারছো, এটা আন্তর্জাতিক ক্ষেত্রে আর এটা হচ্ছে নিজের দেশের অভ্যন্তরভাগে। এগুলোকে আমরা আরো ছোট ছোট কিছু উপবিভাগে ভাগ করতে পারি। যেমন ধরো, হোলসেল, ইন্টারনাল ট্রেড, এটা হচ্ছে আভ্যন্তরীণ বাজারের একটি ভাগ হচ্ছে হোলসেল, মানে হচ্ছে বাংলায় পাইকারি বাণিজ্য। তোমরা শুনে থাকবে পাইকারি। যেমন ধরো, উৎপাদকের কাছ থেকে সরাসরি কোনো দ্রব্য কিনে এনে গুদামে সংরক্ষণ করে রাখা হয়, তারপর সেই দ্রব্য আমরা খুচরো বিক্রেতাদেরকে দিই, আমরা গিয়ে সেই খুচরো বিক্রেতাদের কাছ থেকে কিনে নিয়ে আসি। তাহলে পাইকারি বাজারটি কি, পাইকারি বাণিজ্যটা কি? যেখানে উৎপাদক সরাসরি কোনো একজন পাইকারি যে ব্যবসাদার, তাকে তার দ্রব্য বিক্রয় করে এবং প্রচুর পরিমাণ দ্রব্য সে মজুত রাখে। যেমন ধরে নাও, উদাহরণ হিসাবে দার্জিলিংয়ের কমলা লেবু কলকাতায় আসে, এটা একটা হোলসেল, আমরা গিয়ে ফল বিক্রেতার কাছ থেকে কিনে নিয়ে আসি, এটি হচ্ছে রিটেল অর্থাৎ খুচরো বাণিজ্য। অর্থাৎ খুচরো বাণিজ্য কি? পাইকারি ব্যবসাদারদের কাছ থেকে যখন একসঙ্গে প্রচুর পরিমাণ দ্রব্য কোনো ব্যবসাদার কিনে নিয়ে আসে এবং সেটা খুচরো আকারে আমাদের মতো যারা ভোগী তাদেরকে বিক্রয় করে, এটা হচ্ছে
খুচরো বাণিজ্য, যেমন আমরা যে সমস্ত দ্রব্য কিনে থাকি সেগুলো সবই, যেমন ধরো মুদিখানা দোকানে গিয়ে মুদিখানার দ্রব্য, স্টেশনারি দোকানে গিয়ে স্টেশনারি দ্রব্য, বই খাতার দোকানে গিয়ে বই খাতা, এই সবই হচ্ছে রিটেল অর্থাৎ খুচরো। এগুলো তোমরা চলতি ভাষাতেই অনেক শুনে থাকবে। হোলসেল মানে হচ্ছে পাইকারি, আর খুচরো হচ্ছে রিটেল, যেগুলো সচরাচর আমরা কিনে থাকি। এরপর আসছে দেখো ইন্টারন্যাশনাল ট্রেড অর্থাৎ আন্তর্জাতিক। এর মধ্যে প্রথমেই দেখো যেটি পড়ে সেটা হচ্ছে ইম্পোর্টেড মানে আমদানি। আমার দেশে কোনো দ্রব্য ধরো ঘাটতি রয়েছে, তখন আমি কি করব, তখন আমি কোনো এক জায়গা থেকে আমদানি করলাম, এটাই হচ্ছে আমদানি। অ্যাকচুয়ালি বলতে গেলে দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের চাহিদা পূরণের জন্য যখন আমরা অন্য দেশ থেকে পণ্য সামগ্রীকে কিনে নিয়ে আসি, যেমন ধরো আমাদের ক্রুড অয়েল নেই, আমরা কি করি, ইরান থেকে ক্রুড অয়েল কিনে নিয়ে আসি, এটা হচ্ছে ইম্পোর্ট অর্থাৎ আমদানি। এরপর আসছে এক্সপোর্ট মানে রপ্তানি। আমার দেশে কোনো দ্রব্য অধিক রয়েছে, উদ্বৃত্ত রয়েছে, সেটি যে দেশে ঘাটতি আছে আমি সেই দেশে বিক্রয় করলাম, সেটা হচ্ছে এক্সপোর্ট। অর্থাৎ দেশের উদ্বৃত্ত পণ্য যখন কোনো একটা ঘাটতি দেশের বাজারে আমি বিক্রয় করব, তাকে বলা হবে রপ্তানি বাণিজ্য বা এক্সপোর্ট। যেমন ধরো এখন বেশ চর্চার মধ্যে রয়েছে হাইড্রক্সি ক্লোরোকুইন, যে ক্লোরো তোমার যে ঔষধ, যেটা আমাদের এই মুহূর্তে এই করোনা ভাইরাসের জন্য ব্যবহারযোগ্য বলে মনে করা হচ্ছে। আমেরিকাকে, ব্রাজিলকে, দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোকে আমরা রপ্তানি করেছি, কারণ এই ঔষধটা আমাদের দেশে বেশ উদ্বৃত্ত। আর একটি ভাগ রয়েছে, সেটা হচ্ছে রি এক্সপোর্ট মানে পুনরায় রপ্তানি করা। এই বিষয়টি কি, এই বিষয়টা হচ্ছে আমার দেশে কোনো দ্রব্যের ঘাটতি রয়েছে, আমি অতিরিক্ত আমদানি করলাম, এই অতিরিক্ত আমদানি করার পর এবার আমার কাছে যেটুকু উদ্বৃত্ত থাকলো, সেই উদ্বৃত্ত জিনিসটাকে আমি পুনরায় অন্য কোনো দেশে রপ্তানি করে দিলাম। যেমন ধরো এরকম যে যুক্তরাজ্য ভারত থেকে চা আমদানি করে, চা আমদানি করে নিয়ে গেল, তারপর তারা ওই তাদের দেশের প্রয়োজনীয় চাটুকু রেখে দিয়ে যে উদ্বৃত্ত চাটা থাকলো, সেই চাটা তারা ইউরোপের আরো অন্যান্য দেশে বিক্রয় করে দিল। এই হচ্ছে রি এক্সপোর্ট বা পুনঃ রপ্তানি বাণিজ্য। তো আমরা এখানে কি কি পেলাম, এখানে দুটো পেলাম মোট বাণিজ্যের ভাগ, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ইন্টারনালের দুটি ভাগ হোলসেল রিটেল, আর ইন্টারন্যাশনালের তিনটি ভাগ, একটা ইম্পোর্ট এক্সপোর্ট আর একটা রি এক্সপোর্ট। এরপর আমরা আসবো আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বগুলো কি, এগুলো সম্বন্ধে আমরা জানবো। দেখো প্রথমে আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে হচ্ছে শিল্পের উন্নয়ন। শিল্পের উন্নয়ন ঘটে কিসের দ্বারা, আন্তর্জাতিক বাণিজ্যের যত প্রসার ঘটবে তত দ্বারা। শিল্পের উন্নয়ন মানে এটা আন্তর্জাতিক ভূমিকা বেশ অপরিসীম। যেমন ধরো জাপানি, তারপরে জার্মানি প্রভৃতি শিল্পোন্নত দেশগুলি প্রাকৃতিক সম্পদ সেরকম নেই, তারা প্রাকৃতিক সম্পদ অন্যান্য দেশ থেকে নিয়ে আসে আমদানি করে, এবং সেই আমদানিকৃত দ্রব্য দ্বারা তাদের নিজের দেশকে শিল্পোন্নত করে তুলেছে। যেমন ধরো ভারত থেকে প্রচুর পরিমাণ আকরিক লোহা জাপানে যায়, এবং জাপান সেই আকরিক লোহা কাঁচামাল হিসাবে গ্রহণ করে তাদের দেশে লৌহ ইস্পাত শিল্পকে বেশ উন্নতির শিখরে নিয়ে গেছে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের যত লেনদেন হবে তত অন্যান্য দেশ শিল্পের উন্নতি ঘটবে। এবার আছে দেখো ফেসিলিটেট ইকোনমিক ডেভেলপমেন্ট মানে কি, মানে হচ্ছে অর্থনৈতিক মানোন্নয়ন। অর্থনৈতিক মানোন্নয়ন হলে আমাদের জীবনযাত্রারও মানোন্নয়ন হবে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানি বাণিজ্যের পরিমাণ যদি বেশি হয়, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন স্বাভাবিকভাবেই ত্বরান্বিত হবে। এবার যত আমি বিদেশে কোনো দ্রব্য বিক্রি করব অর্থাৎ রপ্তানি করব, তত আমার কি হবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে। যত বৈদেশিক মুদ্রা অর্জন হবে তত আমাদের আর্থিক প্রতিপত্তি বাড়বে, জনসাধারণের মধ্যে ক্রয় ক্ষমতা বাড়বে, জনসাধারণের মধ্যে যত ক্রয় ক্ষমতা বাড়বে আমাদের জীবনযাত্রার মান তত উন্নয়ন হবে। চলো নেক্সট দেখো ইমপ্রুভ ইন্টারন্যাশনাল রিলেশন। স্বাভাবিকভাবেই যখনই আমি কোনো দেশের সঙ্গে বাণিজ্য স্থাপন করব, আমার সেই দেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। যেমন এই কিছুদিন আগেই দেখলে এই যে ওষুধটা আমরা হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ আমরা আমেরিকাকে যেই রপ্তানি করলাম, আমেরিকার সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি কি বললেন, ভারতের এই সেবা আমি কোনোদিন ভুলবো না। অর্থাৎ এই একটা মৈত্রীর সম্পর্ক স্থাপন হলো। কিরকম, আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যেটা তোমরা এখনই দেখলে।
রেষারেষি দূর হয়, মৈত্রী শান্তিপূর্ণ সহাবস্থান সহযোগিতার পথ প্রশস্ত হয়। অর্থাৎ আমাদের দেশের যেমন সুযোগ সুবিধা ওই দেশ গ্রহণ করছে, তেমনি আমরাও আবার ওই দেশের কিছু সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবো। যেমন তারা এই মুহূর্তে বলেছে বেশ কিছু যুদ্ধ বিমান আমাদেরকে রপ্তানি করবে, আমাদের সেগুলি প্রয়োজন। অর্থাৎ আমরা তাদের সঙ্গে মৈত্রী ভালো থাকার জন্য এই বাণিজ্যিক লেনদেনটা করতে পারছি। এই ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রেও বেশ রাস্তা আমাদের প্রসারিত হয়। এরপর চলে এসো নেক্সট, ইনক্রিজ এমপ্লয়মেন্ট অপরচুনিটি। সহজেই বুঝতে পারছো কর্মসংস্থান বাড়বে, বাণিজ্যের পরিমাণ যত বাড়বে তত কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। বাণিজ্যের প্রসার ঘটলে কি হবে, দেশ বিদেশে কাজের প্রচুর সুযোগ হবে। বাণিজ্যের প্রসার ঘটলে পরোক্ষভাবে কৃষি শিল্পের উন্নয়ন ঘটবে, পণ্য সামগ্রীর আদান প্রদানের জন্য পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটবে। তাহলে কি হবে, এর ফলে কৃষি শিল্প পরিবহন অন্যান্য সেবা ক্ষেত্রে কর্মসংস্থানের বেশ সুযোগ বাড়বে। যেমন বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাবে, তেমনি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। নেক্সট আছে দেখো ডিম্যান্ড, অর্থাৎ চাহিদা পূরণ। এটা খুবই ভাইটাল। আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের আদান প্রদান চলে, মানে এক দেশ থেকে অন্য দেশে। এমন কোনো দেশ নেই যে সবই নিজেই সে উৎপাদন করে, অর্থাৎ কোনো দেশই তার পণ্য উৎপাদনে সক্ষম নয় যে সব পণ্যই সে উৎপাদন করে। তার কোনো না কোনো দ্রব্যের অভাব অবশ্যই থাকবে, তখন সে অন্য দেশের থেকে সেই দ্রব্যটি গ্রহণ করে। যেমন ধরো খনিজ তেলের যদি অভাব থাকে, আমরা কি করি, ইরান ইরাক প্রভৃতি দেশ থেকে তেলটা আমদানি করি, আবার আমরা তেল শোধন করে আবার বিভিন্ন দেশে রপ্তানি করি। যে দেশে যে যে দ্রব্যের চাহিদা রয়েছে সেই দেশকে আমরা রপ্তানি করে থাকি। এইগুলি হচ্ছে মূল ইম্পর্টেন্স, মানে আন্তর্জাতিক বাণিজ্যের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, শিল্পের উন্নয়ন, আর্থিক উন্নয়ন, এর ফলে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটছে, আমাদের মৈত্রীর সম্পর্ক স্থাপন হচ্ছে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে এবং চাহিদা পূরণ হচ্ছে। চলো নেক্সট, এবার আসছে দেখো সার্ভিস, আমাদের পরের লাস্ট টপিক সিলেবাসে। সার্ভিস কি, সার্ভিস মানে হচ্ছে অ্যাকচুয়ালি পরিষেবা। প্রাথমিক ক্ষেত্র কোনগুলোকে বলে, কৃষি। দ্বিতীয় ক্ষেত্র কোনগুলোকে বলে, শিল্প। এই প্রাথমিক দ্বিতীয় ক্ষেত্রে যে সমস্ত ধরনের উৎপাদন অর্থনৈতিক ব্যবস্থাকে সচল রাখতে মূলত যে কাজগুলি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে তাকেই বলা হয় পরিষেবা। অ্যাকচুয়ালি প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের মধ্যে মেলবন্ধন ঘটায় হচ্ছে এই পরিষেবা। পরিষেবার সাহায্য ছাড়া কোনো প্রকার অর্থনৈতিক কাজকর্মেরই উৎপাদন বাড়ানো সম্ভব নয়। এটাকে আমরা বেশ কিছু ভাবে আলোচনা করব। কত রকম ভাগ, তার মধ্যে একটা ধরো আছে ব্যাংকিং, বীমা, অ্যাডভার্টাইজমেন্ট, গুদামজাতকরণ কোনো দ্রব্যের, এই বিষয়গুলি আমরা এর মধ্যে আলোচনা করব। ব্যাংকিং সেক্টরটা তোমাদের সকলেরই জানা। ব্যাংকের কাজ কি, ব্যাংকের কাজ অ্যাকচুয়ালি দুটো, অর্থ নেওয়া এবং অর্থ দেওয়া। খুব সহজ ভাষায় বলতে গেলে মূলত দুই ধরনের কাজ করে থাকে এরা। ব্যাংক হলো অ্যাকচুয়ালি একটা কারবারি সংস্থা। এর দুটো কাজ কি সহজ ভাষায় বললাম, একটা নেওয়া এবং একটা দেওয়া। যদি ভালোভাবে বলতে হয় কি, জনসাধারণ বা নানা রকম সংস্থা এদের কাছ থেকে বিভিন্ন মেয়াদে টাকা জমা নেয়, তারপর এরা কি করে, যারা ঋণ প্রার্থী অর্থাৎ যারা লোন করে তাদেরকে সেই টাকা ঋণ দেয় নানান রকম সুদের হারে। অর্থাৎ মূল কাজ হচ্ছে দুটো, জনসাধারণের কাছ থেকে বা বিভিন্ন সংস্থার কাছ থেকে অর্থ সংগ্রহ করা এবং তাদেরকে সুদ দেওয়া, এবং যাদের অর্থের প্রয়োজন তাদেরকে ঋণ দান করা, অর্থাৎ তাদের কাছ থেকে সুদ নেওয়া। এইভাবেই এই দুটির মধ্যে এরা মেলবন্ধন করে থাকে ব্যাংকিং পরিষেবা। জানো বিভিন্ন ব্যাংকের নাম, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন রকম ব্যাংক এখন বর্তমানে স্থাপন হয়েছে। এগুলো হচ্ছে একটা পরিষেবার অন্তর্ভুক্ত। খুব সহজ ভাষায়, আমি একটি দোকান খুলতে চাই, আমার প্রচুর অর্থের প্রয়োজন, আমি ব্যাংকের কাছে গেলাম, লোন নিলাম, আমি পুনরায় ব্যাংকে শোধ দিয়ে দিলাম, অর্থাৎ এটি একটি পরিষেবা গ্রহণ করলাম। চলো এরপর কি আছে নেক্সট, বীমা। বীমার বেশ নাম শুনেছো, সচরাচর আমরা শুনে থাকি, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি। বীমা কি, বীমা হচ্ছে একটা অ্যাকচুয়ালি একটা প্রসেস বা উপায় যার দ্বারা কোনো অনিশ্চিত ঘটনা যদি ঘটে বা কোনো ক্ষতির যদি সম্মুখীন হয়, সেই ক্ষতি থেকে আমরা নিরাপত্তা প্রদান করি, অর্থাৎ নিরাপত্তা পাই। সম্পদের উপযুক্ত ব্যবহারকে সুনিশ্চিত করতে বীমার অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। আমরা নানান রকম বীমার নাম শুনেছি, যেমন ধরো জীবন বীমা, সাধারণ বীমা, সামাজিক বীমা, চিকিৎসা বীমা। এই চিকিৎসা বীমা শব্দটা আমরা ইদানিং এই মুহূর্তে খুব শুনতে পাচ্ছি। কৃষি বীমা, এগুলি হচ্ছে বীমার নানান রকম প্রকার।
এটাও একটা পরিষেবা। আমার হঠাৎ একটি, ধরো দোকানের মর্টগেজ নেওয়া ছিল, সেই দোকানটি হঠাৎ ভেঙে গেল, আমার বীমা করানো ছিল, তখন আমি কি করব? সেই বীমা কোম্পানির কাছে যদি আমি দ্বারস্থ হই, তিনি আমাদের সেই মুহূর্তে সাহায্য করবেন। এটি হচ্ছে এক ধরনের পরিষেবা, বীমা। এরপরে চলে আসে অ্যাডভার্টাইজমেন্ট। এটা খুব সহজ, আমরা সবসময় দেখি, এটা অ্যাডভার্টাইজমেন্টেরই যুগ। সমস্ত কিছুকে প্রচার করতে হয়, বিজ্ঞাপন না দিলে সেই জিনিসটা আমাদের কাছে যেন মূল্যহীন হয়ে দাঁড়ায়, এমনই একটা বিষয়। কোনো পণ্য বা দ্রব্যের সুযোগ সুবিধা, গুণগত মান কেমন, এটা আমি কিভাবে একজনকে জানাবো? একটা বিজ্ঞাপনের মাধ্যমেই জানাবো। লাক্স সাবান যে ভালো, সেটা আমি কি করে জানবো? সেটা বিজ্ঞাপনের মাধ্যমেই জেনেছি। আরো হয়তো বাজারে অনেক ভালো জিনিস রয়েছে, আমরা জানি না, হয়তো তাদের বিজ্ঞাপন কম বলে। অর্থাৎ বিজ্ঞাপন একটি বিশাল মাধ্যম কোনো পণ্যকে আমাদের সামনে বা কোনো পরিষেবাকে আমাদের সামনে তুলে ধরার জন্য। কম খরচে যত বেশি সংখ্যক মানুষের কাছে বিক্রেতার বার্তাটা পৌঁছে দেওয়া যায়, সেটিই হচ্ছে বিজ্ঞাপনের একটি ধরন। এটা দু রকম ভাবে ভাগ করা যায় বিজ্ঞাপন বিষয়টি। এটা হচ্ছে, একটা হচ্ছে মুখ্য মাধ্যম, প্রাইমারি, আর একটা হচ্ছে গৌণ। মুখ্য মানে কোনগুলো? যেগুলি সরাসরি আমাদের সঙ্গে ইন্টারাক্ট হয়, যেমন সংবাদপত্র, রেডিও, টিভি, সিনেমা, ইন্টারনেট, এইগুলি। আর গৌণ কোনগুলো? গৌণ মানে হচ্ছে, ধরো মেলা, একটা গাড়ির মেলা হলো, সেখানে গাড়িকে বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমরা মেলায় গেলাম, দিয়ে সেটা দেখতে পেলাম, কিন্তু সবসময় ওটা আমি দেখতে পাই না। পোস্টার, বিভিন্ন রাস্তার দিয়ে যে ব্যানারগুলো টাঙানো হয়, প্রদর্শনী, এই বিষয়গুলি, এগুলো হচ্ছে বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত। আরো কি কি সার্ভিস আছে? এই তিনটে হচ্ছে মূল। এছাড়া আরো অনেক ভাবে ভাগ করা যায়। যেমন ধরো ওয়্যার হাউসিং মানে হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ বিষয়টা কি? প্রচুর পণ্য, প্রচুর দ্রব্য উৎপাদন হয়েছে, সেগুলো কোনো একটা জায়গায় তো রাখতে হবে। আর তো যে অনেক পচনশীল দ্রব্য রয়েছে, যেগুলো খুব সহজে পচে যায়, সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় রেখে সারা বছর ধরে দামের একটা স্থিতিশীল বন্টন ব্যবস্থাকে তৈরি করে রাখা। একটি বিজ্ঞানসম্মত প্রসেস এটি, মজুত রাখার। এটা করলে কি হয়? এটা করলে সারা বছর ধরে একটা বাজারের দামকে স্থির রাখা যায়, স্থিতিশীল রাখা যায়। নাহলে কি হবে? এই সময় যে পণ্যটি ধরো পাওয়া যাচ্ছে না, সেটি প্রচুর দাম হয়ে যাবে। কিন্তু তা না হলে কি হয়? আমি যদি গুদামে রাখি, তখন সেই পণ্যটি যখন পাওয়া যাচ্ছে না, সেখান থেকে অল্প পরিমাণ বাজারে এনে সেটাকে আগের যে দাম, সেই দামের সঙ্গে ব্যালেন্স অবস্থায় রাখা যায়। এটি হচ্ছে গুদামজাতকরণ পরিষেবা বা ওয়্যার হাউজিং বলা হয়। এরপরে চলে আসো মার্কেটিং, অর্থাৎ বিপণন পরিষেবা। এটা কি? মার্কেটিং তো তোমরা সকলেই জানো। পণ্য দ্রব্যকে লাভজনক মূল্যে বাজারে বিক্রি করার প্রসেসই হচ্ছে তোমার বিপণন। অ্যাকচুয়ালি ক্রেতাদের চাহিদা পূরণ। আমরা বলি না কথায় কথায়, আজকে আমি বহরমপুরে চললাম মার্কেটিং করতে, অর্থাৎ কি? আমি পরিষেবা গ্রহণ করতে চললাম, আমার জামা প্যান্ট কিনতে চললাম, অর্থাৎ আমার চাহিদা রয়েছে, আমি দোকানে গিয়ে সেই চাহিদাটা পূরণ করলাম, অর্থাৎ বিক্রেতা ক্রেতার চাহিদাটি পূরণ করলো। এই হচ্ছে মার্কেটিং, খুব সহজ বিষয়। এবার আসছে হেলথ ফেসিলিটি। আমরা এখন খুব হামেশাই শুনছি, হসপিটাল, নার্সিং হোম, আমাদের যে কোনো স্বাস্থ্যের অবনতি ঘটলে আমরা কোথায় ছুটে যাই? এইসব জায়গায়। শুধু মানুষের ক্ষেত্রে বিচার করলে হবে না, এক্ষেত্রে গৃহপালিত পশু, হাঁস, মুরগি, এদেরও শারীরিক পরিচর্যার প্রয়োজন হয়। তার জন্য পশু চিকিৎসা কেন্দ্র রয়েছে, মানুষের জন্য রয়েছে হাসপাতাল, নার্সিং হোম, ডাক্তার, নার্স, এই যে এনারা সমস্ত পরিষেবা প্রদান করে থাকেন। অর্থাৎ এটিও একটি হচ্ছে পরিষেবার অন্তর্ভুক্ত, হেলথ সিস্টেম। আর কি হতে পারে? এডুকেশনাল সার্ভিস, খুব সহজ। এই যে আমরা স্কুলে কলেজে আসছি কিসের জন্য? শিক্ষা গ্রহণ করতে। শিক্ষা তো একটি পরিষেবা, অর্থাৎ শিক্ষা পরিষেবাটা গ্রহণ করার জন্য আমাকে কোথায় আসতে হচ্ছে? বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি। এখানে আমরা শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষা দান করে নিজের জ্ঞান, যুক্তি, বুদ্ধি, এগুলির প্রসার ঘটাচ্ছি। অর্থাৎ এগুলি এক একটা পরিষেবা, এডুকেশনাল সার্ভিস। আর স্কুল কলেজ এগুলো কি? এগুলো এক একটা এডুকেশনাল ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের মাধ্যমে আমরা সেখান থেকে এডুকেশনাল পরিষেবাগুলো গ্রহণ করছি। লাস্ট, লিগাল সার্ভিস, আইনি পরিষেবা। আমাদের জীবনে চলার পথে অনেক সময় অনেক আইনি জটিলতার সম্মুখীন হতে হয়, তখন তাদের থেকে বাঁচার উপায় সেই উকিল। অর্থাৎ আইনি যারা বিশেষজ্ঞ, যারা আইন সম্বন্ধে যাদের জ্ঞান রয়েছে, বিভিন্ন আইনের ধারা সম্বন্ধে তাদের ব্যাখ্যা, ব্যবহার, আমরা নানান প্রয়োজনে তাদের কাছে পরামর্শ গ্রহণ করতে যাই, তারা আমাদের সহায়তা প্রদান করে। এক্ষেত্রে কি হয়? আইনি আমাদের যে সচেতনতা, এগুলি বাড়ে। আপাতত এগুলি হচ্ছে সার্ভিসের বিভিন্ন ভাগ। মূল ভাগ মানে মূলত যে বিষয়গুলো যদি পরীক্ষা আসে তোমাদের লিখতেই হবে, সেটা হচ্ছে ব্যাংকিং, বীমা আর অ্যাডভার্টাইজমেন্ট। এগুলো তোমরা তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে লিখে দিতে পারো। আপাতত আমাদের এই যে টার্সিয়ারি অ্যাক্টিভিটির যে তিনটে পার্ট ছিল, গতদিন আমরা ট্রান্সপোর্ট পড়েছি, আজকে আমরা পড়লাম ট্রেড আর সার্ভিস।
এই টার্সিয়ারি অ্যাক্টিভিটি পার্টটা আপাতত আজকে এখানেই শেষ হলো। ধন্যবাদ, ভালো থেকো সকলে।